হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা হিউম্যান রেসপিরেটরি সিস্টেম পড়ছিলাম। হিউম্যান রেসপিরেটরি সিস্টেমে আমরা ইউরিন ফর্মেশনটা অলরেডি কভার করে নিয়েছি, আর ইউরিনের যে কনসেন্ট্রেশন যে মেনটেন হয়, যেটার মাধ্যমে মানে ইউরিনের যে ওয়াটারি কন্টেন্টটা কীভাবে মেনটেন হচ্ছে সেটা আগে আমরা পড়বো কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে। ঠিক আছে, যে ইউরিনটা হাইপারটনিক হবে না হাইপোটনিক হবে, না ওয়াটারি কনসেন্ট্রেটটা কীরকম থাকবে আমাদের বডির ইন্টারনাল অসমোলারিটির উপর মেনটেন করে, সেটা আমরা আজকে পড়বো। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের দেখতে হবে কাউন্টার কারেন্ট মেকানিজমটা কোথায় হচ্ছে। ঠিক আছে, আমি এখানে একটা নেফ্রনের জেনারেল ডায়াগ্রাম এঁকেছি। এই নেফ্রনে তোমরা বিভিন্ন পার্টসগুলো জানো। এটা হচ্ছে গ্লোমেরুলাস, বাউম্যানস ক্যাপসুল। আমি যদি এক একটা করে পয়েন্ট আউট করি, এটা হচ্ছে গ্লোমেরুলাস, দেন এটা হচ্ছে আমাদের বাউম্যানস ক্যাপসুল, এটা হচ্ছে পিসিপি। দেন এইখানে আমরা যখন আসছি, এটা হচ্ছে আমাদের হেনলির লুপ, তাই তো? হেনলির লুপে আমি দুটো আর্ম বলেছিলাম যখন নেফ্রনের স্ট্রাকচারটা করেছিলাম। একটা হচ্ছে ডিসেন্ডিং আর্ম বা থিন সেগমেন্ট অফ হেনলির লুপ, আর একটা হচ্ছে থিক সেগমেন্ট অফ হেনলির লুপ। তাহলে এটাকে আমরা বলছি কি হেনলির লুপ, তাই তো? এবার হেনলির লুপের আমি দুটো পার্ট করেছিলাম, একটা হচ্ছে এইটা হচ্ছে থিন আর এটা হচ্ছে থিক। কেন থিন আর থিকটা খুব ইম্পর্টেন্ট সেটা আমি এই ভিডিওটাতে বলবো, নেক্সট পার্টে বলছি। আর তারপর কি ছিল আমাদের, এটা ছিল ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আর অনেকগুলো ডিস্টাল কনভলিউটেড টিউবিউল একটা কালেক্টিং টিউবিউলে বা কালেক্টিং ডাক্টে এসে মিশছিল। তো এইটা ছিল আমাদের নেফ্রনিক স্ট্রাকচার। তো নেফ্রনের ঠিক কোথায় কাউন্টার কারেন্ট মেকানিজমটা হচ্ছে, যেটা আমাদের ইউরিনের কনসেন্ট্রেশনকে রেগুলেট করছে, সেই কম্পোনেন্টসগুলো যদি আমি বলি, তো কম্পোনেন্টগুলো হচ্ছে লুপ অফ হেনলি আর ভাসা রেক্টা। ঠিক আছে, তো ভাসা রেক্টার সাথে তোমরা পরিচিত, এই টার্মটার সাথে কোথায় পরিচিত না, আমি যখন পেরিটিউবিউলার ক্যাপিলারির কথা বলেছিলাম, পেরিটিউবিউলার ক্যাপিলারি আমি কখন বলেছিলাম, কোথায় বলেছিলাম? নেফ্রনের স্ট্রাকচারে ইফারেন্ট আর্টেরিয়ল থেকে যে ক্যাপিলারি বেডটা নেফ্রনের যে ডাক্টগুলো থাকে তার চারধারে একটা ইন্টারনেটওয়ার্ক তৈরি করে। ঠিক আছে, এরকম একটা ইন্টারনেটওয়ার্ক তৈরি করে। এই যে ইন্টারনেটওয়ার্ক ক্যাপিলারি বেড, সেইটাকে বলা হচ্ছে পেরিটিউবিউলার ক্যাপিলারি। এইবার যেসব নেফ্রন ডাক্সটা মেডুলারি নেফ্রন হয়, মানে মেডুলাকে ইনভেড করে, তাদের পেরিটিউবিউলার ক্যাপিলারিগুলোকে বলা হয় ভাসা রেক্টা। মানে যে নেফ্রনগুলো মেডুলার ডিপ ইনসাইডে পেনিট্রেট করে, তাদের পেরিটিউবিউলার ক্যাপিলারিগুলো এরকম হেনলির লুপে প্যারালিলে রান করে। এই যে এইটা হচ্ছে ভাসা রেক্টা, এটা হচ্ছে আমাদের ভাসা রেক্টা। মানে হেনলির লুপের প্যারালালি একটা ক্যাপিলারি বেড রান করছে, যেটা হচ্ছে পেরিটিউবুলার ক্যাপিলারি নেটওয়ার্কের একটা পার্ট, তাকে আমরা বলছি ভাসা রেক্টা। ঠিক আছে, তাহলে আমাদের কাউন্টার কারেন্ট মেকানিজমের দুটো কম্পোনেন্ট কি কি, একটা লুপ অফ হেনলি আর ভাসা রেক্টা, এদের মাধ্যমে কাউন্টার কারেন্ট মেকানিজমটা হচ্ছে। ঠিক আছে, এবার আমাদের নাম জানতে হবে কাউন্টার কারেন্ট মেকানিজম মানেটা কি। মানেটা হচ্ছে না, দুটো ফ্লুইড, ওকে, যার একটা ব্লু ফ্লুইড একটা ব্ল্যাক ফ্লুইড, ঠিক আছে, দুটো ফ্লুইডের কনসেন্ট্রেশন আলাদা। কিভাবে কনসেন্ট্রেশন আলাদা? ধরো একটা হাইপারটনিক আর একটা হাইপোটনিক। ঠিক আছে, এবার হাইপারটনিক আর হাইপোটনিক মানেটা কি, এখানে একটা কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। সেটা হচ্ছে সলিউশন, আমি মেনলি এখানে বায়োলজিক্যাল সলিউশনের কথা বলছি। বায়োলজিক্যাল সলিউশন বা এনি সলিউশন সলভেন্ট আর সলিউট দিয়ে তৈরি হয়, তাই তো? এবার যেহেতু আমরা বায়োলজিক্যাল সলিউশনের কথা বলছি, আমরা এখানে মেনলি সলভেন্টটাকে নেব ওয়াটার, আর সলিউটগুলোকে নিচ্ছি বিভিন্ন ইলেকট্রোলাইট, মানে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, পটাশিয়াম প্লাস, এইগুলো বা বাইকার্বনেট মাইনাস, এই আয়নগুলোকে আমরা সলিউট হিসাবে নিচ্ছি। তো এইগুলোর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে আমাদের এই সলিউশনটা তিনটে টাইপের হয়। কি কি? একটা হচ্ছে হাইপারটনিক, একটা হচ্ছে হাইপোটনিক, আর একটা হচ্ছে আইসোটনিক। ঠিক আছে, হাইপারটনিকে কি হয় না, সলভেন্টের কনসেন্ট্রেশনের থেকে সলিউটের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়। ঠিক আছে, হাইপোটনিকে কি হয় না, সলিউটের কনসেন্ট্রেশনের থেকে সলভেন্টের কনসেন্ট্রেশন অনেক বেশি হয়। ঠিক আছে, মানে সলভেন্টের কনসেন্ট্রেশনটা হাইপোতে বেশি, আর হাইপারটনিকে সলিউটের কনসেন্ট্রেশনটা বেশি। ঠিক আইসোটনিকে কি হচ্ছে না, দুটো সলভেন্ট আর সলিউটের কনসেন্ট্রেশন সেম হচ্ছে, সেই জন্য নামটা হচ্ছে আইসো। আইসো মিনস সেম। ঠিক আছে, হাইপার মিনস বেশি, বেশি কার না, সলিউটের কনসেন্ট্রেশন বেশি। হাইপো মিনস কম, কম কিসে, সলিউটের কনসেন্ট্রেশন কম। আর আইসো মিনস দুটোই সমান।
তো এই যে সলিউশন, এই যে তিনটে টার্ম হাইপারটনিক, হাইপোটনিক আর আইসোটনিক, এই পুরো ভিডিওটাতে ইউজড হবে। তো এইখানে কনসেপ্টটা তোমার জন্য খুব ক্লিয়ার থাকে, ঠিক আছে? তো আমি এখানে কাউন্টার কারেন্টের মেকানিজম কি বলছিলাম না, ধরো দুটো ফ্লুইড একে অপরের অপোজিটে অ্যান্টি প্যারালালি রান করছে, মানে একটা ফ্লুইড যাচ্ছে ফ্রম আপওয়ার্ডস টু ডাউনওয়ার্ডস আর একটা যাচ্ছে ডাউনওয়ার্ডস টু আপওয়ার্ডস। এবার যদি দুটো ফ্লুইডের কনসেন্ট্রেশন আলাদা হয়, মানে আইদার একটা হাইপারটনিক আর একটা হাইপোটনিক হয়, তাহলে কি হবে, ওই দুটো ফ্লুইডের মধ্যে ডিফিউশন হবে। মানে এর থেকে ফ্লুইড এখানে যাবে আর এখান থেকে সলভেন্ট এখানে যাবে, মানে সলিউট যদি যেখান থেকে বেশি আছে সেখান থেকে যাবে, মানে হায়ার থেকে লোয়ার রিজিয়নে যাবে, হায়ার রিজিয়ন থেকে লোয়ার রিজিয়নে যাবে, তাই তো? হায়ার রিজিয়ন থেকে লোয়ার রিজিয়নের দিকে যাবে। তো এইভাবে যে মেকানিজমটা হচ্ছে, এই হায়ার থেকে লোয়ার রিজিয়নের দিকে সলিড বা সলভেন্টের যে ট্রান্সফার, সেইটাকেই আমরা বলছি কাউন্টার কারেন্ট মেকানিজম। ওকে, এইবার কাউন্টার কারেন্ট মেকানিজমের মাধ্যমে কিভাবে ইউরিনের কনসেন্ট্রেশনটা রেগুলেট হচ্ছে সেইটা আমরা এখানে পড়বো। তো এইখানটা আশা করছি তোমাদের বুঝে গেছো, তো কোনো অসুবিধা নেই, আমি এখানটা পরিষ্কার করে দিই। তো আমি এখানে কি করেছি না, একটা কাউন্টার কারেন্টের একটা কম্পোনেন্ট হেনরির লুপ, সেই হেনরির লুপটা রেখেছি। একটা হচ্ছে কি ডিসেন্ডিং আর্ম, হেনরি লুপে আমি দুটো আর্ম বলেছিলাম, একটা হচ্ছে ডিসেন্ডিং আর্ম আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর্ম, ঠিক আছে? আর একটা স্ট্রাকচার আমাদের আঁকতে হবে, সেটা হচ্ছে ভাষার একটা, সেটা আমি এইখানে আঁকছি। ওকে, এটা হচ্ছে আমার ভাষার একটা, তাহলে এটা হচ্ছে আমার ভাষার একটা, আর এটা হচ্ছে আমার লুপ অফ হেনরি, লুপ অফ হেনরি, তাই তো? এবার কি হচ্ছে, ধরো আমি লুপ অফ হেনরিতে আছি, ঠিক আছে? এবার লুপ অফ হেনরির এটা হলো ডিসেন্ডিং আর্ম, এটা হচ্ছে অ্যাসেন্ডিং আর্ম। এই দুটো আর্মের মাঝখানে এইখানে একটা স্পেস আছে, এই যে স্পেসটা, ঠিক আছে? এই স্পেসটাকে কি বলা হয় না, এই স্পেসটাকে বলা হয় মেডুলারি ইন্টারস্টিশিয়াম। মেডুলারি ইন্টারস্টিশিয়াম, মেডুলারি ইন্টারস্টিশিয়াম। এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম মানেটা কি না, কিডনির আমি দুটো রিজিয়ন পড়েছিলাম, আউটার কর্টেক্স আর ইনার মেডুলা। এই ইনার মেডুলার যে টিস্যু স্পেসটা, সেটাকে বলা হচ্ছে এই মেডুলারি ইন্টারস্টিশিয়াম, ঠিক আছে? এবার এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে একটা বেশ ঠিক, মানে হাই কনসেন্ট্রেশনের একটা হাইপারটনিক সলিউশন থাকে এইখানে, এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে হাইপারটনিক সলিউশন। তাহলে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে একটা হাইপারটনিক সলিউশন থাকছে, ঠিক আছে? হাইপারটনিক সলিউশন থাকছে। এবার মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যত নিচের দিকে আমরা যাচ্ছি, সেই হাইপারটনিসিটিটা তত বাড়ছে। যেমন ধরো এখানে ওপর দিকে বা আপার রিজনে ছিল 300 মিলি অসমোস, আরো যত নিচে যাচ্ছি 600 মিলি অসমোস, আরো নিচে যখন গেলাম 900 মিলি অসমোস, আরো নিচে যখন যাচ্ছি আমরা 1200 মিলি অসমোস পাচ্ছি। মানে যত নিচের দিকে যাচ্ছি এই হাইপারটনিক সলিউশনের কনসেন্ট্রেশনটা তত বাড়ছে, মানে আরো হাইপারটনিক হচ্ছে, ঠিক আছে? এটা কেন জরুরি আমি আসছি। এইবার এই ডিসেন্ডিং আর্ম দিয়ে কি ফ্লো করছে না, আমাদের গ্লোমেরুলার ফিল্টারটা ফ্লো করছে, তাই তো? গ্লোমেরুলার ফিল্টারটা এখানে আসছে, যার অসমোলারিটি কত না 300 মিলি অসমোস। ওকে, মানে প্লাজমা অসমোলারিটি ইকুয়াল হয় গ্লোমেরুলার ফিল্টারের অসমোলারিটি, ঠিক আছে? এইবার কি হচ্ছে না, এই ডিসেন্ডিং আর্ম দিয়ে যখন গ্লোমেরুলার ফিল্টারটা পাস করে, তখন এই ডিসেন্ডিং আর্মে কিছু চ্যানেল থাকে, ঠিক আছে? কিছু চ্যানেল থাকে, চ্যানেল প্রোটিন বলে, ঠিক আছে? এরকম চ্যানেল প্রোটিন থাকে কত। এগুলো কি হয় না, ওয়াটারে পারমিয়েবল হয়, ওয়াটার পারমিয়েবল চ্যানেল এগুলো হচ্ছে ওয়াটার পারমিয়েবল চ্যানেল। এবার তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ডিসেন্ডিং আর্মটা হচ্ছে ওয়াটার পারমিয়েবল, ওয়াটার পারমিয়েবল অনলি।
মানে কি, এই ডিসেন্ডিং আর্ম দিয়ে শুধুমাত্র ওয়াটারটাই পাস করতে পারে, মানে ওয়াটারটা রিঅবজর্ভ হতে পারে, মানে এইখানে যে ওয়াটারটা আছে সেটা রিঅবজর্ভ হয়ে যাবে, এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে যাবে, শুধুমাত্র ওয়াটারটা যেতে পারে, শুধুমাত্র ওয়াটারটা যেতে পারে। এটা হচ্ছে এটার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক, যে ডিসেন্ডিং আর্মটা শুধুমাত্র হচ্ছে ওয়াটার পারমিয়েবল। কেন পারমিয়েবল না, এই চ্যানেলগুলো থাকার জন্য পারমিয়েবল, এই ওয়াটারি চ্যানেলগুলো থাকার জন্য পারমিয়েবল। এবার বলবে কেন এই জলগুলো বেরিয়ে যাচ্ছে, কেন বেরিয়ে যাচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে হচ্ছে এই হাই অসমোলারিটি অফ দি মেডুলারি ইন্টারস্টিশিয়ামের জন্য। দেখো মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যত দিকে নিচের দিকে যাচ্ছি হাইপারটনিক কনসেন্ট্রেশন হচ্ছে। এবার হাইপারটনিক মানে কি বলেছিলাম, ওয়াটারি কনসেন্ট্রেশনটা কম, আর এখানে এটা হাইপোটনিক মানে এখানে ওয়াটার বেশি আছে, তাহলে কি হবে, ওয়াটার বেশি থেকে কমের দিকে যাবে, মানে কি হবে, এই লুমেন থেকে, লুমিনাস সাইড থেকে ওয়াটারটা বেরিয়ে যাবে, তো ওয়াটারের এক্সঅসমোসিস হচ্ছে। এবার যত বেরিয়ে যাচ্ছে এখানকার কি হচ্ছে, এখানকার অসমোলারিটিটা তত কমছে, তত বাড়ছে, তাই তো বাড়ছে, বেড়ে বেড়ে লাস্টে কত হচ্ছে না একদম 1200 মিলি অসমোস, 1200 মিলি অসমোস। কেন না, ওয়াটারটা তো বেরিয়ে যাচ্ছে, ওয়াটার যত বেরিয়ে থাকছে তার থেকে তো কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে, হাইপারটনিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এইবার আমরা যখন অ্যাসেন্ডিং আর্মে আসছি, ঠিক ডিসেন্ডিং আর্মের যে সিনটা হয়েছিল তার ঠিক অপোজিটটা হবে অ্যাসেন্ডিং আর্মে। কি না, এইখানে কতগুলো আবার স্পেশাল চ্যানেল আছে, সেগুলো হচ্ছে অনলি পারমিয়েবল টু আয়ন, সেগুলো শুধুমাত্র আয়ন পারমিয়েবল। শুধুমাত্র আয়ন পারমিয়েবল মানে ওখানগুলো ছিল শুধুমাত্র ওয়াটার পারমিয়েবল, আর এখানে হচ্ছে শুধুমাত্র আয়ন পারমিয়েবল। তো কি হয় না, এখানে যে আয়নসগুলো আছে, কি কি আয়নস আছে, সোডিয়াম প্লাস আছে, Cl মাইনাস আছে, পটাশিয়াম প্লাস আছে, আরো বিভিন্ন ধরনের সেভারাল আয়নস আছে, ওগুলো কি করে না এইখান দিয়ে পাস আউট করে, এখান দিয়ে পাস আউট করে, এখান দিয়ে পাস আউট করে। কেন পাস আউট করছে না, আমাদের এই লুপ অফ হেনলির ভেতরে যে ফ্লুইডটা আছে তার অসমোলারিটি কত, 1200 মিলি অসমোস। এবার অ্যাসেন্ডিং আর্ম দিয়ে যখন ফ্লুইডটা উপরে যাচ্ছে তখন কি হচ্ছে, বাইরে যদি মেডুলারি ইন্টারস্টিশিয়ামে দেখি তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, অসমোলারিটিটা কমছে, 1200 ছিল 900 হলো, 900 থেকে 600 হলো, 600 থেকে 300 হলো। এর ফলে কি হচ্ছে না, এই হেনলির লুপের ফ্লুইডের রেসপেক্টে এই ফ্লুইডটা হাইপোটনিক হয়ে যাচ্ছে। হাইপোটনিক মানে আমার কি হচ্ছে, সলিউটটা আমার মেডুলারি ইন্টারস্টিশিয়ামে কম আছে হেনলির লুপের ফ্লুইডের তুলনায়, মানে এই অ্যাসেন্ডিং আর্মের তুলনায়, ঠিক আছে। তারপরে কি হচ্ছে না, এই অ্যাসেন্ডিং আর্মের ফ্লুইডে যে আয়ন্সগুলো আছে সেই আয়ন্সগুলো হায়ার থেকে লোয়ার রিজিয়নে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, আয়ন্সগুলো এখান দিয়ে এক্সঅসমোসিসের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, এভাবে বেরিয়ে যাচ্ছে। এবার যত বেরোবে সলিউট বেরিয়ে যাচ্ছে, তার ফলে কি হবে, মানে সলিউট যদি বেরিয়ে যায় তাহলে কি হচ্ছে, ওটা হাইপোটনিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ধরো সলভেন্ট বেরোচ্ছে না, সলিউট বেরিয়ে যাচ্ছে, তার মানে কি ওটা হাইপোটনিক হয়ে যাচ্ছে। তো এর ফলে কি হয় না, আমাদের যে এই ফ্লুইডটা এলো অ্যাসেন্ডিং আর্মে আসার সময় অ্যারাউন্ড 200 থেকে 250 মিলি অসমোস হয়ে যায়, ওকে। মানে আমরা স্টার্ট করেছিলাম 300 মিলি অসমোসে, আমরা যখন এই কাউন্টার কারেন্ট মেকানিজমটা করলাম তারপরে আমরা কি পেয়ে গেলাম 200 to 250 মিলি অসমোস। তাহলে তুমি বলবে এখানে তো তাহলে অসমোলারিটিটা কমে গেল, কমে গেল মানে হাইপোটনিক হয়ে গেল, তাই তো, হাইপোটনিক হয়েছে। এবার কি হবে না, যখন ওটা ডিসেন্ডিং আর্মে যাবে এখান থেকে কি হবে, ওয়াটারের অ্যাবজর্পশন হবে, কি মাধ্যমে হবে না, ফ্যাসিলিটেড অ্যাবজর্পশন, মানে ওয়াটারের ফ্যাসিলিটেড অ্যাবজর্পশন। সেই ফ্যাসিলিটেড রিঅবজর্পশনের ফলে কি হবে না, এইটার কনসেন্ট্রেশনটা আবার বেড়ে যাবে, মানে তখন আমরা হাইপারটনিক ইউরিন এক্সক্রিট করতে পারবো। আমাদের মেন মটোটা ছিল তাই যে হাইপারটনিক ইউরিন সিক্রেট করা। তো এইভাবে এই কাউন্টার কারেন্ট মেকানিজমটা কি করছে না, এই ইউরিনের কনসেন্ট্রেশনটাকে রেগুলেট করছে। এইবার এটা তো গেল হেনলির লুপের পার্টটা, হেনলির লুপ কিভাবে ফাংশন করছে কাউন্টার কারেন্ট মেকানিজমে। তাহলে ভাসারেক্টার পার্টটা কি, ভাসারেক্টার পার্ট হচ্ছে এই যে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে যে অসমোলারিটি যে গ্রেডিয়েন্টটা আছে, মানে এখানে 300 মিলি অসমোস, এখানে 600 মিলি অসমোস, এখানে 900, এখানে 1200, এইটাকে মেনটেন করছে হচ্ছে ভাসারেক্টা। কেন মেনটেন করা দরকার পড়লো না, তোমরা দেখতে পাচ্ছ ডিসেন্ডিং আর্ম থেকে ওয়াটার এখানে আসছে, আবার অ্যাসেন্ডিং আর্ম থেকে আয়ন্স এখানে আসছে,
তো ওয়াটার আর আয়ন্স যদি মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসতে থাকে তাহলে এই যে গ্র্যাডিয়েন্টটা আছে, অসমোলারিটি গ্র্যাডিয়েন্টটা আছে, সেটা নষ্ট হয়ে যাবে। এবার বডি কখনই চাইবে না যে এইখানকার অসমোলারিটি গ্র্যাডিয়েন্টটা নষ্ট হয়ে যায়। তো এই অসমোলারিটি গ্র্যাডিয়েন্টটাকে রেগুলেট করবে ভাসারেক্টা। তাহলে ভাসারেক্টার কাজ কি না, ভাসারেক্টার কাজ হচ্ছে টু রেগুলেট দি মেডুলারি অসমোলারিটি, ঠিক আছে, টু রেগুলেট দি মেডুলারি অসমোলারিটি, মানে এই যে মেডুলারি যে অসমোলারিটি গ্র্যাডিয়েন্ট আছে এটাকে মেনটেন করবে। কিভাবে মেনটেন করবে না, আমি দেখেছি এইখানে আমার এটাও মেডুলারি ইন্টারস্টিশিয়াম, তাহলে এইখানে আমার কত ছিল 300 মিলি অসমস, এখানে আমার 600, এখানে আমার 900, আর এখানে আমার 1200, তাই তো। কি হয় না, এখান থেকে যখন ব্লাডটা ফ্লো করছে, এটা তো ব্লাড ভেসেল, তো ব্লাডটা যখন ফ্লো করে ঠিক কি হয় না, এখানে 300 মিলি অসমসেরই ব্লাড ফ্লো করছে, ঠিক আছে। এবার নিচের দিকে যত যাচ্ছে এই কনসেন্ট্রেশনটা কি হাইপারটনিক, তাই তো। হাইপারটনিক মানে কি হবে না, ওয়াটার কি হবে এইখান থেকে, ওয়াটার কি হবে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাচ্ছে না, এইখানটা হচ্ছে হাইপোটনিক আর এইখানটা হচ্ছে হাইপারটনিক। তাহলে হাইপোটনিক মানে জল বেশি আছে, হাইপারটনিক মানে জল কম আছে। তাহলে এখান থেকে ওয়াটারটা এক্সোসমোসের মাধ্যমে বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এই ওয়াটার বেরোতে থাকবে, ওয়াটার বেরোতে থাকবে। আর আয়ন্স গুলো কি হবে না, এইখানকার কনসেন্ট্রেশনটা আমি কি বলেছিলাম, হাইপারটনিক ইন রেসপেক্ট টু এইটা। তাহলে কি হবে, আয়ন্স গুলো এখানে যে আছে, আমি আয়ন্স গুলো লিখছি আর নামগুলো লিখছি না, আয়ন্স গুলো কি হবে তাহলে এখান থেকে ব্লাডে চলে যাবে, তার মানে কি হচ্ছে, ওয়াটারটা এখানে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে আসছে আর আয়ন্স গুলো রিঅবজর্ব হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কোথায়, আর্টারিটায়। ভেনে কি হবে, ভেনে ঠিক এর অপোজিটটা হবে না। ভেনে কি হচ্ছে দেখো, আমি যত ওপর দিকে যাচ্ছি আমার অসমোলারিটিটা তত কমছে, মানে হাইপোটনিক হচ্ছে। তাহলে কি হবে, হাইপোটনিক হলে কি হবে, এখান থেকে ওয়াটার কি হবে এই ব্লাড ভেসেলের ভেতর যাবে, ব্লাড ভেসেলের ভেতর যাবে, ভেতরে গেল। আর এইখানে যে আয়ন্স গুলো ছিল, সেগুলো কি হবে এই মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে যাবে, মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে যাবে। মানে কি হচ্ছে যে এইখানে যে একটা মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে অসমোলারিটিটা ছিল সেই অসমোলারিটিটাকে ও মেনটেন করছে, এইভাবে মেনটেন করছে, এখানে মেনটেন করছে এই ওয়াটারের রিঅবজর্পশন আর আয়নের সিক্রেশন, আবার ওয়াটারের রিঅবজর্পশন আর আয়নের সিক্রেশনের মাধ্যমে এইভাবে কি হচ্ছে আমাদের ইউরিনের কনসেন্ট্রেশন বা অসমোলারিটিটা মেনটেন হচ্ছে। তাহলে আমি যদি একবার সামারি বলি তাহলে কি হবে, সামারি করলে হচ্ছে আমার কম্পোনেন্টস গুলো যদি আমি দেখি যে এর কম্পোনেন্ট গুলো কি কি হলো। কম্পোনেন্ট হচ্ছে আমার একটা হচ্ছে লুপ অফ হেনলি, আর 2 নম্বর হচ্ছে ভাসারেক্টা, তাই তো। এবার এই লুপ অফ হেনলি দুটো আর্ম আছে, একটা হচ্ছে ডিসেন্ডিং আর্ম আর একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর্ম, ঠিক আছে। এই ডিসেন্ডিং আর্মটা কি, অনলি ওয়াটার পারমিয়েবল, তাই তো, অনলি ওয়াটার পারমিয়েবল। আর অ্যাসেন্ডিং আর্মটা কি হচ্ছে, অনলি আয়ন পারমিয়েবল, ঠিক আছে। এরপর কি হচ্ছে, যার ফলে কি হচ্ছে এখানে যে অসমোলারিটি গ্র্যাডিয়েন্টটা ছিল সেই অসমোলারিটি গ্র্যাডিয়েন্টের ফলে ওয়াটারটা কি হচ্ছে মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে যাচ্ছে আর আয়ন্স গুলো যেতে পারছে না। whereas অ্যাসেন্ডিং আর্মে কি হচ্ছে, আয়ন্স গুলো মেডুলারি ইন্টারস্টিশিয়ামে চলে যাচ্ছে কিন্তু ওয়াটারটা যেতে পারছে না, যার ফলে কি হচ্ছে একটা হাই কনসেন্ট্রেশনে গ্লোমেরুলার ফিল্ট্রেট বা আমাদের একটা নেফ্রনের যে ফ্লুইড সেটা তৈরি হচ্ছে। তারপর কি হচ্ছে, ভাসারেক্টার কাজ হচ্ছে কি না, ভাসারেক্টার কাজ হচ্ছে মেডুলারি যে ইন্টারস্টিশিয়াম সেই মেডুলারি ইন্টারস্টিশিয়ামের যে অসমোলারিটি গ্র্যাডিয়েন্টটা মেনটেন করা, না টু মেনটেন দি osmolality gradient
অফ মেডুলারি ইন্টারস্টিশিয়াম। মানে এই যে মেডুলারি ইন্টারস্টিশিয়ামটা ছিল তার যে অসমোলারিটি গ্র্যাডিয়েন্ট, মানে 300 মিলিঅসমোল, 600, 900, 1200, এই যে গ্র্যাডিয়েন্টটা হচ্ছে এইটাকে মেনটেন করতে সাহায্য করছে হচ্ছে ভাসারেটটা। এটার একটা মেকানিজম আছে, এই মেকানিজমটাকে বলা হয় কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এক্সচেঞ্জার। এটার নামটা জেনে রাখলেই তোমাদের হবে, যে কাউন্টার কারেন্ট মাল্টিপ্লায়ার এক্সচেঞ্জার। আর পুরো প্রসেসটাকে বলা হচ্ছে কাউন্টার কারেন্ট মেকানিজম অফ ইউরিন মানে রেগুলেট দি ইউরিন কনসেন্ট্রেশন। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা কিন্তু ক্লিক করো, যার ফলে তোমরা নোটিফিকেশনটা পাও যখন আমি নেক্সট ভিডিওটা দিই। আর চলো বাই।